আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আজকের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা। এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে। তো আর এই সময় যদি ছাদে আসা না যায় তাহলে দেখা যায় যে খুব গরম বা রৌদ্র উঠলে খুব তাপে তখন আর কিন্তু ছাদে তেমন কোনো কাজও করা যায় না গরমের জন্য বা রোদের জন্য। তো সেজন্য একটু সকাল সকাল আসাই ভালো, আর একটু বিকাল টাইমে। আর যেহেতু আজকে আবহাওয়াটা ঠান্ডা, আজকে হয়তো বা 2-1 দিনের মধ্যে একটু বৃষ্টি আসবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে নিই যে আজকে ভিডিওটা হয়তো বা একটু লম্বা হবে। তো থাম্বনেল দেখে হয়তো বা দেখছেন যে আজকে কী আছে আপনাদের জন্য। তো কথা বলতে বলতে আসলে একটু সময় লেগেই যায়, কারণ খুব শর্ট করলে দেখা যায় যে অনেক কিছু বলা হয় না তাড়াহুড়োর মধ্যেও। তো অনেকের অনেক কিছু অজানা থেকে যায়, অনেকের অনেক কিছু জানতে আবার কোশ্চেন করতে হয়। তো যাই হোক, শুরুতেই যারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা আছেন লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে শুরুতে যে লাউ গাছগুলো দেখলেন, মাশাআল্লাহ নতুন করে আবার লাউ আসা শুরু হয়ে গেছে। 3টা লাউ খাওয়ার পরে, যেহেতু গাছ ছোট তো সেহেতু দেখা যায় যে একবার তো এত চাপ নিতে পারে না গাছ। তো 3টা লাউ কাটার পরে কয়েকদিন একটু রেস্টে ছিল গাছগুলি। এখন আমার মাশাআল্লাহ সুন্দর করে আবার নতুন করে কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে। আর এই যে চালকুমড়া গাছগুলি মাশাআল্লাহ আল্লাহর রহমতে চালকুমড়া গাছগুলি তো আমার এই যে চালকুমড়া আসা শুরু হয়ে গেছে। তো এরকম আরও কিছু আরও আসছে। তো ইনশাল্লাহ যখন পরাগায়ন করব, বড় হবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহ সুস্থ রাখে। তো মাশাআল্লাহ এই যে দেখেন লাউয়ের কিন্তু প্রতিটা নতুন ডগা বের হচ্ছে, আর এরকমভাবে কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে। আর এই যে আমার চালকুমড়া গাছটা মাত্র 8 তারিখ থেকে 8 তারিখ 1 মাস, প্রায় 1 মাস 5-6 দিন হয়েছে। তার মধ্যে কিন্তু মাশাআল্লাহ গাছগুলি কিন্তু এতটুকু বড় হয়েছে। খুব ছোট ছিল গাছগুলি। তো আলহামদুলিল্লাহ 1 মাসের যত্নে এই পর্যন্ত আসছে আল্লাহ পাকের অশেষ রহমতে। তো একটু যত্ন করলে, একটু গাছের ঠিক মতো খাবার আর পানি দিলে। আর আরেকটা কাজ যেটা আমি সবসময় বলে দেই বা দেখিয়েও দেই, 1G 2G কাটিং। এই কাটিংটা করলে নিয়ম করে তো মাশাআল্লাহ প্রচুর শাখা প্রশাখা বের হয়, আর খুব দ্রুত কিন্তু ফল আসা শুরু হয়ে যায়। তো অফ ক্যামেরায় আমি আরেকটা কাজও করে নিচ্ছি গাছের মধ্যে, সেটা একটু দেখিয়ে নিই। আর এই যে গতকালকে ডাটা লাগিয়েছিলাম, তো ডাটাগুলি মাশাআল্লাহ মোটামুটি ভালোই সুস্থ আছে ইনশাআল্লাহ। যেগুলো একটু বাঁকা হয়ে আছে সেগুলো বড় হয়ে যাবে। তো আপনারাও যারা এখন চারা রোপণ করতে চান এখনই করে দিবেন, কারণ এখন যেহেতু একটু রোদ কম আছে, বৃষ্টি ভাব আছে, তো এখনই কিন্তু খুব সুন্দর একটা সময়, গাছের চারাগুলি তেমন একটা নষ্ট হবে না। আর এই যে খাবারটা আমি অফ ক্যামেরায় গাছে দিয়ে নিছি। তো অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে দেখানো হয় না, মুখে বলে দেই। তো এই যে দেখছেন সবজির খোসাগুলি, সেটা কিন্তু আমি এক জায়গায় রেখে পলিথিনের মধ্যে প্রায় 1 সপ্তাহের উপরে, বা মানে পচতে যতদিন সময় লাগে এরকম ডিকম্পোস্ট করে, তারপরে যে গাছের গোড়ায় একটু গর্ত করে, তারপরে টবের গোড়ায় এই যে মাটি দিয়ে তারপর মাটি চাপা দিয়ে নিছি। তো এরকমও করা যায়। আবার এগুলো যদি আপনার সবজি খোসা ভিজিয়েও রাখেন তাহলে কিন্তু সেই পানিটা কিন্তু গাছে দিতে পারেন। তো এভাবে করেও দিতে পারেন। আমি কিন্তু এভাবে করে প্রতিটা গাছের টবের গোড়ায় কিন্তু দিয়ে দিছি। আমি এভাবেও গাছের গোড়ায় দেই, আবার পানিটা তরল করেও কিন্তু এই যে প্রতিটা গাছের গোড়ায় আমার দেওয়া আছে। আবার এগুলো যদি অনেক সময় সবজি খোসা পচিয়েও আমি দেই। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আশা করি তারা তো জানেন। তো এরকম করে আমি দিয়ে নিই। আর গাছে একটু খাবারও দিতে হবে। মাশাআল্লাহ গাছে খাবার আছে কিনা গাছের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় মাশাআল্লাহ গাছ কতটুকু সুস্থ আছে। আর এই যে বরবটি, তো বরবটি নিয়েও একটা ভিডিও দেব যে কোন বরবটি গাছের ফলন কেমন হয়, সেটাও একটা ধারণা দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আর এই যে বরবটি গাছগুলি কিছুদিন আগে পোকা ধরছিল, তো মাশাআল্লাহ একদিন ওষুধ দেওয়ার পরেই কিন্তু আমার গাছের পোকা কিন্তু একেবারে দূর হয়ে গেছে। তো সেজন্য গাছে সবসময় আর কি একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হয়, যাতে করে গাছে পোকামাকড় একটু কম আসে। আর এখন যেহেতু পোকামাকড় নাই, এখন যদি সপ্তাহে বা 15 দিন পরে একদিনও যদি আপনি যদি গাছে যদি স্প্রে করেন তাহলে দেখা যায় গাছগুলো কিন্তু অনেক সুস্থ থাকে। আর বৃষ্টি আসলে কিন্তু কেউ গাছে স্প্রে করবেন না। আবহাওয়া যখন দেখবেন খারাপ তখন কিন্তু গাছে কেউ স্প্রে করবেন না, কারণ তখন কিন্তু সব ধুয়ে চলে যাবে। তো চলেন কথা বলতে বলতে আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে হারভেস্টিং আছে আপনাদের জন্য খুব সুন্দর একটা আজকে। তো গাছ থেকে কেমন করলা পাই বা কেমন আর অন্যান্য সবজি হারভেস্ট করি সেটাই আপনার সাথে শেয়ার করি আর কথা বলি। তো
কিছুদিন আগেও আমি মাশাআল্লাহ এই আমার এখানে একটা চিচিঙ্গা গাছ বা কহি গাছ, তো এখান থেকে মাশাআল্লাহ অলরেডি আমি 20টার মতো চিচিঙ্গা কিন্তু আমি কিন্তু নিয়ে গেছি। তো এখনও আর গাছের 2-1টা যাই আছে, সেই বাকিগুলো আজকে নিয়ে নেব। কারণ একটা যেহেতু গাছটা কিন্তু এতগুলো চিচিঙ্গা দেওয়ার পরে কিন্তু গাছটা কিন্তু অনেকটাই কিন্তু শক্তিহীন হয়ে গেছে। তো এখন যদি আমি এই চিচিঙ্গাগুলি পেরে নেই, দেখা যাবে গাছটাকে যদি আবার ঠিকমতো খাবার দেই, তখন দেখা যাবে গাছটা আবার নতুন করে শাখা প্রশাখা বের হয়ে আবার কিন্তু ফল দেওয়া শুরু করবে। তো মাশাআল্লাহ এই যে করলা দেখে আপনাদের সাথে নিয়ে দেখে আজকে কতটুকু করলা পাই। তো এর মাঝখানেও কিন্তু আমি আরও 2 দিন করলা নিয়ে গেছি, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশাআল্লাহ আজকে যে করলাগুলি আছে, যেগুলো খাওয়ার উপযুক্ত বড় হয়ে গেছে, সবগুলো নিয়ে নেব। তো এরকম করলা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, যে 3টি কাজ করতে হবে, খুব সহজ 3টি কাজ, তো সেগুলো একটু বলি। তো করলা এরকম ভালো ফলন হতে প্রথমত গাছটা যখন বড় হবে, তো করলার বেশিরভাগ 1G 2G কাটিং করা লাগে না। তারপরেও যদি আপনার গাছের বড় হওয়ার শুরুতে যদি 1G 2G বা 3G কাটিং করে দেন, মানে ডালগুলি একটু ছেটে দেন, তাহলে দেখবেন করলা গাছ আরও খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে, খুব দ্রুত হারে ডালপালা বের হবে, বৃদ্ধি হবে। তখন দেখা যাবে যে সেখান থেকে করলার ফুল ফল সবই কিন্তু ইনশাল্লাহ বেশি আসবে। তো 2 নম্বরে যেটা করতে হবে, যখন গাছে ফুল ফল আসা শুরু হবে, করলা গাছ যেহেতু করলা ফুল যেহেতু ছোটো ছোটো হয়, অনেকে পরাগায়ন করে অনেকে করে না। তো যদি আপনাদের সাধ্যের মধ্যে হয় বা এরকম হয়, ছোট গাছ হয় বা অল্প গাছ হয়, হাতের নাগালে হয়, তাহলে যতটুকু সম্ভব চেষ্টা করবেন একটু হ্যান্ড পরাগায়ন করে দিতে। একটু হ্যান্ড পরাগায়ন করে দিলে আপনার 100-র মধ্যে কিন্তু 99% চান্স থাকে সেই ফলটা কিন্তু টিকে যাওয়ার। কিন্তু করলার ক্ষেত্রে একটু অন্যরকম হয়, কারণ যে মাছি পোকাগুলি বসে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাছি পোকাগুলি খুব ছোট অবস্থায় বসার পরে কিন্তু করলাগুলি ছিদ্র করে দেয়। তো যার কারণে দেখা যায় পরাগায়ন করার পরেও তখন কিন্তু দেখা যায় করলাগুলি হলুদ হয়ে যায়। তো অনেকেই এটাও নিয়েও অনেক কোশ্চেন করেন বা অনেক সমস্যার মধ্যে আছেন যে করলা কেন হলুদ হয়ে যায়। তো আরে ভাই, আমারগুলোও কিন্তু হয়, এমন না যে আমারগুলি হয় না, আমারগুলি হয় সবসময়। হয়তো বা দেখেন যে আমরা করি, আমাদেরগুলো ভালো হয়, আপনাদেরগুলি হয় না। আসলে সমস্যা সবারই হয়, সমস্যা যে হয় না তা না। তো এই যে গাছের পাতা কিন্তু এখন অলরেডি হলুদ হওয়া শুরু হয়ে গেছে, যেহেতু নিচের দিকে পাতা, এখন এমনিতেও কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে। আর এই যে মাছি পোকাগুলি সকালবেলা বসে, তো সেগুলির কারণে দেখা যায় করলাগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হলুদ হয়ে যায়। কারণ ছোট অবস্থায় মাছি পোকাগুলি বসে, তখন দেখা যায় করলাগুলি বাড়তে পারে না। আর যদিও বা বাড়ে, তখন ওই ভিতরে নষ্ট হয়ে যায়, উপর দিকে কিন্তু মোটামুটি ভালোই থাকে। তো একটু বড় হওয়ার পরেও বোঝা যায় যে করলা নষ্ট হয়ে গেছে। তো যদি আপনারা পারেন ফেরোমন যেটা পাওয়া যায় হলুদ স্টিকার জাতীয়, সেটা যদি কেউ আনে দিতে পারেন, তাহলে গাছে এনে দিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এর থেকে উপকার পাওয়া যায়। তো আমি এখন এই জিনিসটা আনতে পারিনি বা আমার হাতের নাগালে এখন আসে নাই, যার কারণে আমি এখনও দিতে পারি না। তো আমার গাছে কিন্তু অলরেডি অনেক করলা, এই যে দেখতেছেন হলুদ গাছে, তো এরকম কিন্তু আমি আর অনেক গাছ থেকে ফেলে দিছি। এগুলো কিন্তু সব পোকার কারণে, পোকা যেহেতু ছিদ্র করে ফেলছে, তার কারণে কিন্তু আমার গুলি নষ্ট হয়ে গেছে। তো করলা তো আলহামদুলিল্লাহ পরাগায়ন করার পরে যতটুকু পাবেন সেটাই আলহামদুলিল্লাহ। আর এখন যেহেতু আমি এই যে বড় করলাগুলি সব পেরে নিছি, এখন দেখা যাবে যে এই যে ছোট ছোট যে করলাগুলি আছে বা নতুন করে আবার যে শাখা প্রশাখাগুলি বের হইতেছে সামনের দিকে, সেগুলি কিন্তু খুব সুন্দর হারে কিন্তু বেড়ে যাবে। তো আর 3 নম্বর যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে গাছের খাবার। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শেয়ার করি, গাছের নিয়মিত খাবার দিতে হবে, কারণ প্রতিদিন তো গাছের খাবার শেয়ার করা যায় না। আমি কিন্তু দেখা যায় অফ ক্যামেরায় কিন্তু আমি সপ্তাহে একবার কিন্তু নিয়ম করে অবশ্যই কিন্তু আমি গাছে খাবার দেই। সেটা হোক এই যে সবজির খোসা পচিয়ে বা সবজির খোসা ভিজিয়ে পানি বা সরিষার খোল ভিজানো পানি, যে কোনো একটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু সবসময় কিন্তু গাছে দিয়ে যাই। তো নিয়ম করে যদি গাছে খাবারটা দিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছ খাবার পেতে থাকে, আর সেখান থেকে কিন্তু গাছ কিন্তু তার শক্তি পুষ্টি যা লাগে সবই কিন্তু নিতে পারে। তো এই যে করলা গাছগুলি, এখন যেহেতু আমি করলাগুলি পেরে নিছি, তো এই কয়দিন কিন্তু মাশাআল্লাহ, এই দেখেন আজকের যে হারভেস্টিংটা আমার, এটা হচ্ছে আজকের হারভেস্টিং। তো এতগুলি করলা পেরে নেওয়ার পরে বা এই সবজিগুলি পেরে নেওয়ার পরে, এগুলোর জন্য কিন্তু গাছে কিন্তু প্রচুর শক্তি ক্ষয় করতে হয়েছে করলাগুলি ছোট থেকে বড় করা পর্যন্ত। তো এখন যেহেতু আমি গাছ থেকে ওই সবজিগুলি পেরে নিছি, তো এখন আমাদের প্রধান যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে গাছের খাবার। এখন আমরা গাছে একটু খাবার দিয়ে দেব, যদি সম্ভব হয় সরিষার খোল ভেজানো পানিটা দেওয়াই ভালো।
তো তখন দেখা যাবে গাছটা কিন্তু খুব সুন্দর করে আবার তার শক্তি ফিরে পাবে, আবার নতুন করে ফুল ফল দেওয়া শুরু করবে। তো জানাবেন আপনাদের আজকের হারভেস্টিং কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর হারভেস্টিং দেখতে বা এরকম গাছ দেখতে যারা ভালোবাসেন, যারা আমার এই ছোটো ছোটো কাজগুলি দেখে উৎসাহিত হন, তাহলেই এই কারণে আমাদের অনেক ভালো লাগে। আসলে যারা আমরা ভিডিও করি, আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এরকম ছোট ছোট জিনিস বাজার থেকে তো হয়তো বা কিনে আনা যায়, কিন্তু আপনি নিজের হাতে লাগিয়ে যে আনন্দটা পাবেন সেটা কিন্তু কোনোটার মধ্যে পাবেন না। তো এরকমভাবে যদি আপনি একটা মরিচ গাছও লাগান, তাহলে কিন্তু আপনার কিন্তু খুব আনন্দ লাগবে। তখন দেখা যাবে যে আপনার আরও গাছ করার উৎসাহ বাড়বে। তো এরকম করে আপনারাও গাছ লাগাবেন, ইনশাল্লাহ। আশা করি কেউ নিরাশ হবেন না। ছোট ছোট থেকে কিন্তু আসলে কিন্তু মানুষ বড় হয়। তো একটু একটু করে করতে করতে কিন্তু আসলে কিন্তু অনেকগুলো কিন্তু অভিজ্ঞতা হয়ে যায়। তো আমারও কিন্তু আগে এরকম অভিজ্ঞতা ছিল না। তো একটু একটু করে করতে করতে অনেকটাই কিন্তু অভিজ্ঞতা ইনশাল্লাহ এখন হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা মোটামুটি একটু বড় হয়ে গেল। তো অনেকে হয়তো ভিডিওটা পুরো দেখবেন না। তো ভিডিওটা পুরোটা দেখলে আশা করি অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। তো যারা দেখেন, ইনশাল্লাহ আশা করি যদি সেই নিয়মে একটু কাজ করেন, তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে কিন্তু আমি কোনো বাজার থেকে কিনে আনা কোনো রাসায়নিক সার বা কোনো প্যারাসানি বা কোনো কিছু কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আপনার সাথে শেয়ার করি না। ঘরোয়া যে জিনিসগুলো দিয়ে করা যায় আমি করি জৈব উপায়ে, সেগুলি কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি সবসময় শেয়ার করি। আসলে অনেক কিছু বুঝিয়ে বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়। ধৈর্য নিয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি। আর যারা ধৈর্য নিয়ে দেখেন, আমার মনে হয় তারা কিছু না কিছু অবশ্যই সেখান থেকে জানতে পারেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।